নোলকের নতুন শাড়ি, লেখিকা ইলোরা ফারদিন, পর্ব নম্বর ৮। নোলক হতাশার কণ্ঠে ডাক দিল হাসান। বলো, টাকার ব্যবস্থা হলো? যাই হোক, ৭ দিন সময় দিয়েছি তো। ৭ দিনের মাঝে আমি আমার টাকা না পেলে এই সংসার ছাড়বো। আর ভুলেও ভেবো না যে আমি ফাঁকা বুলি ছুটছি। আমার সত্যি এই সংসারের প্রতি আর টান নেই। বলেই বাচ্চাদের খাবার খাওয়াতে লাগলো নোলক। হাসানও আর কিছু না বলে বেরিয়ে গেল। মাথায় এত টাকার লোনের বোঝা, অন্যদিকে আবার নোলকের এই টাকা ফেরত দেওয়া। কোথায় পাবে এখন সে টাকা? নতুন করে তো আর কেউ লোন দিবে না তাকে। বাধ্য হয়ে এসে ছুটে গেল তার মায়ের কাছে। মা, আমাকে ৩ লাখ টাকা দেবে? নত মুখে বলল হাসান। হাসানের মুখে টাকার কথা শুনে অবাক হলেন ফরিদা বানু। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? এত টাকা দিয়ে কি করবি? মা, ছোটর ভার্সিটির খরচ, মেনুর খরচ এসব দিতে গিয়ে আমি নোলকের ব্যবসার টাকা, যেটা সে আমাকে ব্যাংকে রাখতে দিয়েছিল, ওটা খরচ করে ফেলেছি। নোলক তা জানতে পেরেছে। এখন ও টাকাটা ফেরত চাচ্ছে। কেন ফেরত যাবে কেন? ওর দেবর ননদের পেছনেই খরচ হয়েছে। এখানে ফেরতের কি আছে? কি ছোট লোক একটা মেয়ে, ওরে এই বাসায় বউ করে আনাই আমার উচিত হয়নি। বিরক্ত কণ্ঠে বলল ফরিদা বানু। মা, দয়া করে আমার টাকাটা দাও, নোলক না হলে আমাকে তালাক দিবে। কি? এই মেয়ের এত বড় সাহস, তোকে তালাকের হুমকি দেয়? শুন, ওই তালাক দেওয়ার আগে তুই ওকে তালাক দিবি। দেখবি কয়দিন পর কুত্তাও ফিরে তাকাবে না ওর মুখের দিকে। হাসান অবাক হয়ে মায়ের কথা শুনলো। অবশ্য এটা তো নতুন না। বাধ্য হয়ে হাসান ওর মায়ের পা ধরলো। তারপর অনুনয় করে বলল, মা, জমি বিক্রির ৫ লাখ টাকা তো আমার পাওনা, ওটা দাও অন্তত। দয়া করো মা, আমার সংসারটা বাঁচাও। ফরিদা বানু এবার বলল, তো আমি বলেছিলাম তোরে যে তোর বউয়ের টাকা নে, মাতব্বারি করে কেন টাকা দিতে গেছিস? খুব তো মুখ বড় করে বাড়ি ছেড়েছিলি, আসলি কেন? আমি রেখেছিলাম। আর জমির টাকার কথা ভুলে যা, ১ টাকাও দিতে পারবো না। আমার পর ওই টাকা আমার ২ মেয়ে পাবে। আমার সব ছেলেগুলো এক একটা নিমক হারাম। ওরা আমার মরার পর আমার মেয়েগুলোকে যে লাথি মারবে তা আমি বেশ ভালো জানি। তাই আমার কোনো কিছুর ওপরেই তোদের ৩ ভাইয়ের আর কোনো অধিকার নেই। আর আমি যে এতগুলো বছর কুত্তার মতো পরিশ্রম করলাম তোমাদের জন্য, এত এত খরচ করলাম, জিজ্ঞাসা করলো হাসান। ওটা তোর দায়িত্ব, এখন যা তো বাপ, এত ক্যাচাল ভালো লাগে না। নির্বিকার ভাবে উত্তর দিল ফরিদা বানু। হাসান এবার মিতুর দিকে চেয়ে বলল, তুইও কি চুপ থাকবি মিতু? দেখো ভাইয়া, ওই টাকা আমার আর আপুর, ওটার দিকে নজর দিবা না। আর তোমাকে কি আমরা বলেছিলাম ভাবির টাকা চুরি করতে? আর ভাবিরও বলিহারি, সামান্য টাকার জন্য স্বামীকে তালাক দিতে হবে? কি বেয়াদব! শোনো ভাইয়া, তোমার জন্যই ভাবি এত বার বেড়েছে। সেদিন আমি যে তাকে এত বোঝালাম, তবুও বুঝলো না। তুমি বরং ভাবিকে তালাকই দিয়ে দাও। আমিও দেখবো স্বামী ছাড়া কেমন করে থাকে সে। সমাজের ডিভোর্সি নারীদের মানুষ পতিতার সঙ্গে তুলনা করে, বুঝলে? অবশ্য ভাবি ওই শাস্তিরই যোগ্য। আমাদের সুখী সংসারে আগুন লাগিয়ে নিজে সুখ করতে চেয়েছিল। ভাইয়া, তুমি ছেড়ে দাও ওনাকে। ওর যে ১০০০ গুণ সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেব তোমাকে। কি বলো মা? হ্যাঁ রে মিতু, ঠিকই বলেছে। ওর অহংকার এবার আমি ভাঙবো। ডিভোর্সটা খালি হাতে দে। পুরো পাড়ায় যদি ওর নামে বদনাম না ছড়াইছি, তাও আমার নাম ফরিদা বানু না। হাসতে হাসতে বলল ফরিদা বানু। হাসান আর কিছুই বলল না, শুধু উদাস দৃষ্টিতে মা আর বোনের দিকে তাকিয়ে রইল। তারপর চুপচাপ বেরিয়ে গেল। হাসান বেরিয়ে যেতেই মিতু যেয়ে মাকে বলল, কি বুঝলে মা, ভাইয়া কি ভাবিকে তালাক দেবে? সে জানি না আমি, না দিলে নাই। আর ভাল লাগে না এদের নিয়ে ভাবতে। তুই যা, তোর না কলেজ আছে, যা তো। এতগুলো নিমক হারাম জন্ম দিয়েছি, সবগুলো বউয়ের পেছনে ঘুরে ঘুরে। এরা এক একটা মরলেও আমার আর যায় আসে না। মায়ের তিক্ত বাণীতে মিতু অবাক হলো। মায়েরাও কি কখনো সন্তানের মৃত্যু কামনা করতে পারে? মিতু তো চেয়েছিল তার ভাইটা ফিরে আসুক, কারণ মা আর তার কলেজে পড়ার টাকা দিতে রাজি হচ্ছিল না, বিয়ের সম্বন্ধ খুঁজছিল। তাই তো ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক করেছিল। ভাবি নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, উল্টো ভাবির সাথে তালাক হলে তারই ভালো। বড় ভাই তখন শুধু তার পেছনেই খরচ করবে। বউ বাচ্চার বোঝা টানতে হবে না তার বড় ভাইকে। তার ভাই তখন তারই হয়ে থাকবে। চায়ের দোকানে বিমর্ষ চিত্তে বসে আছে হাসান। বুঝে উঠতে পারছে না কি করবে। অনেক বেশি অসহায় বোধ হচ্ছে তার।
কানে খালি বাজছে মিতুর কথা বলা, সে নাকি নোলকের টাকা চুরি করেছে। সত্যি তো, এই একটা বছর কম কষ্ট করেনি নোলক, তার পরিশ্রমের টাকা ছিল ওগুলো, কিন্তু সে আবারও ওই একই ভুল করলো, নিজের মা ভাই বোনদের কথা ভাবতে যেয়ে নিজের স্ত্রী সন্তানদের হক মারলো। জানে কোনো লাভ হবে না, তবুও হাসান শেষমেশ রতনকে ফোন দিল। তারপর হতাশ কণ্ঠে রতনকে সব খুলে বলল। সব শুনে রতন তাচ্ছিল্য হাসলো, তারপর বলল, তুমি হচ্ছে একটা বলদ ভাইয়া, খারাপ মনে করো না, কিন্তু এটাই সত্যি। আমাদের মায়ের আসল রূপ আমি ক্লাস 10-এ থাকতেই টের পেয়েছিলাম। তুমি তখন বাসায় একমাত্র রোজগার করতে, তোমার টাকায় সংসার চলতো, অথচ বাবার জমানো টাকা ব্যাংকে ছিল, জমি ছিল। মা চাইলেই সেই টাকায় তোমার পড়াশোনা করাতে পারতো, কিন্তু মা তা করেনি, তোমাকে কাজে ঢুকিয়ে দিলেন, তোমার টাকায় সংসার চলতে লাগলো, আমাদের পড়াশোনাও। যখন তুমি প্রাপ্তবয়স্ক হলে তোমার বিয়ের অনেক প্রস্তাব আসতো, কিন্তু মা সবাইকেই ফিরিয়ে দিত, কারণ মায়ের ভয় ছিল বিয়ে করে তুমি বউ নিয়ে আলাদা হয়ে যাবে, তাই মা ইচ্ছে করে তোমাকে বিয়ে দিল না। কিন্তু এই দিক থেকে আমি, বিনু, মিনু, সাকিব আমরা কিন্তু বেশ স্বার্থপর ছিলাম, নিজেদের ভাগটা নিয়ে বিনিয়ে ঠিকই বুঝে নিতাম। ধীরে ধীরে মায়ের বয়স বাড়লো, বাসার কাজ করতে তার সমস্যা হতো, তাই বাধ্য হয়ে রাজি হলো তোমায় বিয়ে দিতে। দেখে শুনে অল্প বয়সী সাধারণ ঘরের মেয়েকে নিয়ে আসলো ছেলের বউ করে। তারপর থেকে নোলক ভাবি হয়ে গেল আমাদের বাড়ির নতুন চাকর। আমার পড়াশোনা শেষে আমার চাকরির কথা উঠলো, আমি ইচ্ছে করে জমি বিক্রি করিয়ে নিজের ভাগ বুঝে ওই টাকায় বড় চাকরি নিলাম। বিনুও ইনিয়ে বিনিয়ে নিজের ভাগটা নিয়ে নিল। সাকিব অবশ্য আগেই চালাকি করে ওর ভাগের টাকাটা ফুসলিয়ে নিয়ে খোকন কাকার দোকানটা কিনে নিয়েছে। মা জানে দোকানটা মায়ের নামে, কিন্তু সাকিব আর আমি জানি দোকানটা সাকিবের নামে। সাকিবকে অবশ্য বুদ্ধিটা আমিই দিয়েছিলাম, তোমাকে কিছু বলিনি, কারণ জানতাম তুমি যে মাকে সব বলে দিবে, আর তুমি বোকার মতো নিজের ভাগের টাকাও মায়ের কাছে রেখে দিলে। কি হলো শেষে, দেখলে তো? মা ভেবেছিল আমাকেও তোমার মতো কলুর বলদ বানাবে, নিজে রাজরানী হয়ে থাকবে, তোমার জন্য ভাবির মতো গোবেচারা বউ আনবে, কিন্তু আমি তা হতে দেইনি। আমি নিজের পছন্দের মেয়ে বিয়ে করে এখন সুখে সংসার করছি। আর আমার স্ত্রীর বাবা পুলিশ হওয়ায় মা ওকে কিছু বলার সাহসও পায়নি। সত্যি বলতে ভাইয়া, মা আসলে চান না তার ছেলেরা বউকে নিয়ে সুখে থাকুক। সে চায় সব ছেলে কামাই করে তার হাতে দিবে, আর ছেলের বউরা তার মেয়েদের গোলামি করবে। যাই হোক ভাইয়া, দুঃখিত, তোমাকে আমি সাহায্য করতে পারবো না। একটা প্রবাদ আছে জানো তো, কুত্তার লেজ কখনো সোজা হয় না, আর তুমি হচ্ছে সেই কুত্তার লেজ। যেই মেয়েটা তোমার সংসারে 7-7টা বছর গাধার মতো কাটলো, সেই মেয়েটার কষ্টের টাকা তুমি চুরি করলে, তোমার শাস্তিটা তোমার প্রাপ্য ভাইয়া। বলেই ফোনটা কেটে দিল রতন। তীব্র রোদের মাঝে রাস্তায় হাঁটছে হাসান, চোখে তার পানি, অনুশোচনার পানি। নিজেকে ঘেন্না হচ্ছে তার, কি করবে সে, কোথা থেকে টাকা আনবে? তবে কি তার আর নোলকের সংসারটা টিকবে না? নোলক তাকে সত্যিই ছেড়ে দেবে? ছেড়ে দেওয়াই উচিত। তার মতো কাপুরুষের সাথে কেই বা সংসার করবে? তার সাথে সংসার করার মানে নিজের জীবনটা নষ্ট করা। হুট করে একটা অনিয়ন্ত্রিত ট্রাক ধেয়ে আসলো হাসানের দিকে। তারপর, হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিত্য নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন পথে, নতুন খোঁজে।